হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা অসীম ধারা নিয়ে পড়াশোনা করব। তো এই চ্যাপ্টারের যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে দেখব। তুমি যদি শেষ পর্যন্ত থাকো, এই চ্যাপ্টারের যত কঠিন কঠিন কোশ্চেন আছে সবই তুমি সলভ করতে পারবা। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেন সলভ করে ফেলতে পারি, সেই টেকনিকগুলো আমরা আজকে দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো এখানে অনেকগুলা ধারা দিয়ে দিছে, দেখছো? এবং দেখো এই ধারাগুলার কোনো শেষ নাই, মানে এগুলা চলতেই থাকবে। তো এই টাইপের ধারাকে বলা হয় অসীম ধারা। তো এই যে অসীম ধারা, এই ধারার হচ্ছে অসীমতক সমষ্টি বের করতে হবে। তো যে কোনো ধারারই যে সমষ্টি বের করা যায় তা কিন্তু না। তো কখন সমষ্টি বের করা যাবে এবং কখন যাবে না সেই জিনিসটাই আমরা একদম শুরুতে দেখব। তুমি খেয়াল করো, এই যে ধারাগুলা, এগুলোর মধ্যে একটা মজার বিষয় আছে। তুমি যদি ম্যাথ একদমই নাও বুঝো, তাও তুমি এটা বলতে পারবা। এইদিকে দেখো, সাপোজ এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে ওয়ান, এরপরে হচ্ছে হাফ, মানে কি এটা কমতেছে, তাই না? ওয়ান থেকে অবশ্যই হাফ ছোট। আবার এরপরের সংখ্যাটা হচ্ছে 1/4, মানে আরো ছোট। ঠিক আছে, এরপরেরটা কিন্তু আরো ছোট। তো এইভাবে যদি শুরু থেকে সে কমতে থাকে, বুঝছো, মান যদি শুধু কমতেই থাকে, বুঝতে হবে এই টাইপের ধারাতে হচ্ছে অসীমতক সমষ্টি বের করা যাবে। তার মানে এই যে এখানে শুধু ভ্যালু কমতেছে, একটা থেকে একটা কম কম কম, এই টাইপের ধারাতে হচ্ছে অসীমতক সমষ্টি বের করা যাবে। যেমন তুমি এখানে দেখো, এই যে কোশ্চেনটা দেখো, এখানে এটা একটা ধারা। দেখো প্রথমে হচ্ছে ওয়ান, এরপরে টু, মানে কি বাড়তেছে। আবার টু থেকে ফোর বড়, আরো বাড়তেছে। এরপর ফোর থেকে এইট বড়, বাড়তেছে। যখনই এরকম ধারাতে কন্টিনিউয়াসলি রাশির মানগুলা বাড়তে থাকে, সেই ক্ষেত্রে অসীমতক সমষ্টি বের করা যাবে না। বুঝছো, আমি আগেই বলে দেই, এখানে হচ্ছে অসীমতক সমষ্টি বের করা যাবে না। তুমি নিজে একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে এটা বুঝতে পারবা। তুমি একটু খেয়াল করো, যখনই কন্টিনিউয়াসলি ভ্যালু বাড়তে থাকে, তার মানে এটা বাড়তে 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 একসময় কি এটা ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এটা অসীমতক সমষ্টি বের করা যাবে না। কিন্তু দেখো, যখন কমতে থাকে, তাকে কমতে কমতে সে এক জায়গায় কি থামবে, তাই না? তার মানে এই টাইপের জিনিসের হচ্ছে অসীমতক সমষ্টি বের করা যায়। আশা করি তুমি জাস্ট মানে ম্যাথমেটিক্যালি জটিল ব্যাখ্যা ছাড়াই তুমি বুঝতে পারছো যে কখন বের করা যাবে। এখন আমি যদি ম্যাথমেটিক্যালি বলি যে কখন বের করা যাবে, সেটা হলো খুবই সিম্পল। তুমি আর এর মান বের করবা। ঠিক আছে, আর মানে কি? আর মানে হচ্ছে রেশিও, অনুপাত। আর মানে হচ্ছে দ্বিতীয় যে রাশিটা থাকবে বা দ্বিতীয় যে পদ থাকবে, সেটাকে যদি প্রথম পদ দিয়ে ভাগ করো, ঠিক আছে, সেই ভাগফলের মানটা যদি এক থেকে ছোট হয়, অথবা সেই ভাগফলের যে মডুলাস মানটা, ঠিক আছে, পরম মানটা, সেই মানটা যদি এক থেকে ছোট হয়, তখনই হচ্ছে অসীমতক সমষ্টি বের করা যায়। এটাকে তুমি এইভাবেও বলতে পারো, এগুলো তোমার এমসিকিউতে আসবে, বুঝছো? এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, তোমার আর এর মানটা -1 থেকে বড় হবে, ঠিক আছে, অথবা এক থেকে ছোট হবে, বুঝছো? মানে এর মধ্যেই থাকতে হবে, -1 থেকে বড় এবং এক থেকে ছোট, এর মধ্যে যদি হয়, তখন হচ্ছে অসীমতক সমষ্টি বের করা যাবে। তুমি নিজেই বুঝো, যখন ভ্যালু গুলা কমতে থাকে, তখন পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করলে অবশ্যই ভ্যালুটা ছোট পাওয়া যাবে, এক থেকে ছোটই পাওয়া যাবে। ঠিক আছে, আর তুমি এখানে দেখো, দুইকে যদি এক দিয়ে ভাগ করো তাহলে কত পাবা? দুই পাবা, সেটা এক থেকে বড়, এই জন্য দেখো সমষ্টি পাওয়া যাচ্ছে না। তো কখন সমষ্টি পাওয়া যাবে কখন যাবে না, আশা করি এটা তুমি পুরোপুরি বুঝতে পারছো। এখন যখন সমষ্টিটা পাওয়া যাবে, সেই সমষ্টিটা কেমনে বের করবা বলো তো? সেটা খুবই সিম্পল, একটা ফর্মুলা আছে। সাপোজ অসীমতক সমষ্টিকে যদি আমি এস ইনফিনিটি দিয়ে ডিনোট করি, তো সেই ফর্মুলাটা খুবই সিম্পল। সেটা হচ্ছে, প্রথমে উপরে এ লিখবা। এ মানে কি? এ মানে হচ্ছে যে ধারাটা থাকবে সেটার প্রথম পদটাই হচ্ছে এ, এবং নিচে হচ্ছে ওয়ান মাইনাস আর দিয়ে ভাগ করবা, ঠিক আছে, আর এর মানটা দিয়ে ভাগ করবা, ওয়ান মাইনাস আর, এবং যে ভ্যালুটা পাবা এটাই হচ্ছে অসীমতক সমষ্টি। তুমি যদি এইটুক বুঝতে পারো, এখনই তুমি ম্যাথ করতে পারবা। যেমন একদম শুরুতে যে প্রথম কোশ্চেনটা, এটা আমি এখনই সলভ করব। মানে এটার তো অসীমতক সমষ্টি পাওয়া যাবে, এটা আমি জানি, কারণ দেখো পরেরটা আগেরটা থেকে ছোট। অথবা আমি ম্যাথমেটিক্যালি দেখাই, আমি ফার্স্টে হচ্ছে ক নাম্বার কোশ্চেনটা, সেটার আর এর মানটা বের করি, ঠিক আছে। আর সমান কি হবে? দ্বিতীয় পদ বাই প্রথম পদ। অথবা তুমি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে হবে, অথবা 4 নাম্বার পদকে 3 নাম্বার দিয়ে ভাগ করলে হবে। মানে পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করলেই হবে। আপাতত আমি দ্বিতীয় পদ নিচ্ছি, সেটা হচ্ছে হাফ। দেখো আমি এখানে হাফ লিখলাম, ডিভাইডেড বাই কি হবে? প্রথম পদ। প্রথম পদ কত? ওয়ান। ওয়ান দিয়ে ভাগ করলাম, আমি জানি ওয়ানকে যে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো সংখ্যাকে ওয়ান দিয়ে ভাগ করলে সেটাই হয়, তাই না? তার মানে হাফ পাবা।
এখন হাফ যেটা, হাফ কি এক থেকে ছোট তাই না? অথবা তুমি যদি হাফের মডুলাস করো, সাপোজ এখন হচ্ছে তুমি যদি আর এর মডুলাস নাও, তুমি জানো হাফ এটার পরম মানও হাফই হবে তাই না? মডুলাসের ডেফিনেশন আশা করি তোমরা জানো, সেটা হচ্ছে নেগেটিভকে পজিটিভ বানাইতে পারে আর পজিটিভকে পজিটিভই রাখে, বুঝছো? এখানে যদি আমি মাইনাস হাফ লিখতাম, তাইলেও সেটা পজিটিভ হাফ হয়ে যাইতো মডুলাসের কারণে, বুঝছো? এখন দেখো মডুলাস আর এর মানটা হাফ আসছে মানে হচ্ছে এটা অবশ্যই এক থেকে ছোট আসছে, তার মানে অসীমতক সমষ্টি বের করা যাবে। এন্ড সেই সমষ্টিটা কি হবে? এই যে দেখো সমষ্টিটা আমি ধরলাম এস ইনফিনিটি, ফার্স্টে কি লিখতে হবে? এ লিখতে হবে তাই না? এ মানে কি প্রথম পদ, প্রথম পদ এখানে কত? ওয়ান, তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস, এই যে মাইনাস আর, আর এর মান তো এই মাত্র বের করলাম, আর এর মান কত ছিল? হাফ, তাহলে ওয়ান মাইনাস হাফ। তুমি এটা ক্যালকুলেটারে বসায় দিও, ঠিক আছে? ওয়ান কে, ওয়ান থেকে হাফ বিয়োগ করলে কত থাকে বলো তো? হাফ থাকে। তাহলে ওয়ান ডিভাইডেড বাই হাফ, ওয়ান কে হাফ দিয়ে ভাগ করে টু পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই যে অসীমতক সমষ্টি কত হবে জানো? অসীমতক সমষ্টি হবে টু, মানে এই ম্যাথের অ্যান্সারটা হবে টু, ঠিক আছে? এটা একটা মজার বিষয়, মানে তুমি এই সংখ্যাগুলো যদি কেয়ামত পর্যন্ত যোগ করতে থাকো তাও সেটা দুইয়ের চেয়ে বেশি হবে না, মানে দিন শেষে ভ্যালুটা টু হবে। এটাই মজার জিনিস, তুমি ক্যালকুলেটার একটু চেক করে দেখো, বুঝছো? তো তুমি এখন এই কোশ্চেনটা দেখো, খ নাম্বার কোশ্চেনটা, এটারও অসীমতক সমষ্টি বের করতে হবে। ফার্স্ট অফ অল তুমি দেখো এটা কিন্তু ভ্যালু কমতেছে, দেখছো? তার মানে এটা অবশ্যই অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি, ধরো এটার আর এর মানটা বের করতে হবে, আমি খ নাম্বারটা করব, ঠিক আছে? সাপোজ আর এর মান, ঠিক আছে, আর সমান কি হবে? দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দিয়ে ভাগ করো, দ্বিতীয়টা হচ্ছে টু, সেটাকে এইট দিয়ে ভাগ করো। তাহলে আমি টু কে যদি এইট দিয়ে ভাগ করি ভ্যালু পাবো ওয়ান বাই ফোর। ওয়ান বাই ফোর মানে অবশ্যই সেটা এক থেকে ছোট আসে, অথবা এটার মূলগাছ মানটাও যদি নাও সেটা কি আসবে? এটাই আসবে, সেটা এক থেকে ছোটই আসতেছে, তার মানে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। এখন অসীমতক সমষ্টি কি হবে বলতো? সাপোজ এস ইনফিনিটি, আমি জানি ফার্স্টে কি লিখতে হয়, আচ্ছা ফর্মুলাটা আগে লিখি, এ বাই ওয়ান মাইনাস আর, ঠিক আছে? ফর্মুলা লিখলাম, এখন তুমি এদিকে দেখো, এ মানে কি প্রথম পদ, তাকে দেখো এইট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, আর এর মান কত ছিল? ওয়ান বাই ফোর। ওয়ান বাই ফোর, তুমি এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে, ঠিক আছে? দেখবা যে এটা সম্ভবত 32/3 আসবে, ঠিক আছে? এটাই অ্যান্সার, ঠিক আছে? এখন তুমি দেখো একদম লাস্ট কোশ্চেন এইটা, এটাও আমি এখনই করে ফেলবো, এইদিকে দেখো। আর আমি তো জানি যে এটার অসীমতক সমষ্টি বের করা যাবে না তাই না? এটা তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, ঠিক আছে? এটা বের করে ফেলি, ঠিক আছে, অসীমতক সমষ্টি। তাহলে দেখো আমি এখানে ফার্স্টে আর এর মানটা বের করব, তাহলে আর সমান হবে দ্বিতীয়টা বাই প্রথমটা। দ্বিতীয় রাশি কি এখানে? মাইনাস ওয়ান বাই টু ফাইভ, ওকে, মাইনাস, সরি, ওয়ান বাই ফোর, ওকে, ডিভাইডেড বাই, হাফ। এটা ভাগ করলে কত আসবে? মাইনাস ওয়ান বাই ফোর, উল্টা করে গুণ করে দেই হাফকে, তাহলে টু বাই ওয়ান, ক্যালকুলেট করলে টু এটার সাথে কাইটা মাইনাস হাফ পাওয়া, ঠিক আছে? মাইনাস হাফ। এখন যেহেতু এটা নেগেটিভ ভ্যালু আসছে, আমি এটার মডুলাস মানটা নিব, ঠিক আছে? তাহলে মডুলাস আর সমান কি হবে? মাইনাস হাফ, সেটাকে মডুলাস করলে কত আসবে? পজিটিভ হাফ। পজিটিভ হাফ অবশ্যই এক থেকে ছোট, তার মানে এটার অসীমতক সমষ্টি থাকবে, বুঝছো? তাহলে এস ইনফিনিটি কি হবে? আগের মতো এই যে করে ফেলি এখান দিয়ে, দেখো এস ইনফিনিটি হবে এ বাই ওয়ান মাইনাস আর, এ মানে হচ্ছে প্রথম পদ, তাহলে দেখো হাফ, এই যে এ মানে প্রথম পদ হাফ, এরপর ওয়ান মাইনাস আর, ওয়ান মাইনাস আর, আর এর জাস্ট মানটা বসাইতে হবে, মডুলাস মান না কিন্তু, বুঝছো? মডুলাস আর হচ্ছে হাফ, কিন্তু নর্মালি আর এর মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে তোমার এখানে লিখতে হবে ওয়ান মাইনাস আর এর মান, তাহলে আর এর মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস সহ লিখতে হবে, বুঝছো? তা আলটিমেটলি মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। ওভারঅল ক্যালকুলেশনটা এমন হবে, ক্যালকুলেশনটা হচ্ছে উপরে হবে হাফ ডিভাইডেড বাই ওয়ান প্লাস হাফ, তাকে থ্রি বাই টু, ঠিক আছে? থ্রি বাই টু। তো তুমি এটা ক্যালকুলেট করলে দুই দুইয়ের সাথে কাটা যাবে, সম্ভবত এটা ওয়ান বাই থ্রি হবে অ্যান্সার, বুঝছো? মানে এই ম্যাথের অ্যান্সার ওয়ান বাই থ্রি, শেষ, এটাই অ্যান্সার। তো এই টাইপের যত সমষ্টি বের করা যায় সবগুলাই কিন্তু করে ফেলছি, ঠিক আছে? এই কোশ্চেনটা খেয়াল করো, এখানে একটা ধারা দিয়ে দিছে, দেখছো? আগের যে ধারাগুলা ছিল সেখানে কিন্তু সংখ্যা ছিল তাই না?
এখন কিন্তু এখানে এক্স আছে, খেয়াল করছো? তার মানে এই ম্যাথটা আগের চেয়ে বেশি জেনারেল, একটা জেনারেল ফরম্যাটে আছে, বুঝছো? তুমি যদি এই ম্যাথটা সলভ করতে পারো তাহলে আগের ম্যাথ গুলা দেখেই শর্টকাটে বলে দিতে পারবা। তুমি জাস্ট একটু খেয়াল করো, বলছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো তুমি আমাকে বলো অসীমতক সমষ্টি কখন থাকে বলো তো? যখন হচ্ছে মডুলাস আর এর মানটা এক থেকে ছোট হবে। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে -1 থেকে আর এর মানটা বড় হবে এবং 1 থেকে ছোট হবে। বুঝছো? এইভাবে জাস্ট এইটুক বুঝলেই ম্যাথ কিন্তু শেষ, যেহেতু অসীমতক সমষ্টির শর্তটাই জানতে চাইছে। তো ফার্স্টে দেখো আমি এই কাজ করা শুরু করে দিই, ঠিক আছে? আমি আর এর মানটা বের করি, ধরো এই জায়গা দিয়ে বের করি, এখান দিয়ে খেয়াল করো। সাপোজ আমি এই জায়গায় আর এর মানটা বের করে রাখি, ধরো আর সমান, আর মানে কি দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দিয়ে ভাগ করতে হয়, অনুপাত। তো দ্বিতীয় রাশি হচ্ছে 1/1 প্লাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? এটাকে প্রথম রাশি, তাকে 1/1 প্লাস এক্স দিয়ে ভাগ করবা, ঠিক আছে? তো ভাগ কেমনে করবা বলো তো? এই যে দেখো, আচ্ছা দেখো ভাগ করলে উপরে 1/1 প্লাস এক্স হোল স্কোয়ার এটা লিখলাম, ঠিক আছে? ইন্টু নিচে এই যে 1/1 প্লাস এক্স আছে, এটা উল্টা করে গুণ করা যায়, তাহলে উপরে লেখো 1/1, উপরে লেখো 1 প্লাস এক্স, নিচে লেখো 1, ঠিক আছে? মানে ভাগ করা মানে কিন্তু উল্টা গুণ করা। এখন এটা কি কাটা যায় না? এখানে দেখো 1 প্লাস এক্স দুইটা আছে আর এখানে একটা আছে, তাহলে কাটাকাটি করলেও নিচে একটা থাকবে, তাহলে 1/1 প্লাস এক্স, এটাই কিন্তু আর এর মান। এখন এই যে আর এর মানটা, এটা কি হবে? -1 থেকে বড় হবে, তাহলে 1 নাম্বার কন্ডিশন লেখো। সাপোজ এইখান দিয়ে দেখো, আচ্ছা এখন ঠিক আছে, এখন দেখো -1 থেকে কি হবে? আর এর মান বড় হবে, আর মানে কি এইটা, তাহলে দেখো 1/1 প্লাস এক্স। এখন একটা মজার কাজ করব, এইদিকে দেখো। তুমি বলো তো -1 কে ইনভার্স করলে কি হবে? তুমি কি জানো -1 মানে হচ্ছে এটার নিচে একটা ওয়ান আছে? তো এটা উল্টা করে লেখো, মানে ওয়ানটা উপরে লেখো আর এই ওয়ানটা নিচে লেখো। আলটিমেটলি 1/1ই হবে, মানে দিন শেষে এটাকে ইনভার্স করলে -1ই থাকবে। এটা কি বুঝছো? মানে ওয়ান এর ইনভার্স কিন্তু ওয়ান, বা -1 এর ইনভার্স ওয়ান। কিন্তু এখানে যে 1 প্লাস এক্স, এটাকে উল্টা করলে উপরে চলে যাবে আর ওয়ান নিচে আসবে। তো 1 প্লাস এক্স কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? 1 প্লাস এক্সই থাকবে। তাহলে এই পাশে ইনভার্স করলে হবে 1 প্লাস এক্স। এখন এই যে ইনভার্স করলাম, ইনভার্স করলে অসমতা কি হয় বলতো? দিক পরিবর্তন হয়। তাহলে এটা এখন এই দিকে চলে আসবে, বুঝছো? আগে এটা ছিল লেস দেন, এখন এটা গ্রেটার দেন হয়ে গেছে, কারণ কি ইনভার্স করে ফেলছে। তুমি এটা এমনিও বুঝবা, এদিকে দেখো। তুমি আমাকে বলো তো, সাপোজ এই কোনায় দেখো, সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম, একটা লিখলাম 4 আর একটা লিখলাম 2, ঠিক আছে? এখন বলো তো কে বড় হবে? অবশ্য 4 বড়, কিন্তু যদি ইনভার্স করো, ধরো 4 এর ইনভার্স হচ্ছে 1/4 আর 2 এর ইনভার্স হচ্ছে হাফ। এখন কে বড় বলো তো? এখন কিন্তু এইটা বড়, বুঝছো? হাফ কিন্তু 1/4 থেকে বড়। মানে দেখো অসমতা কি হয়ে গেছে? চেঞ্জ হয়েছে। এটাও সেম কথা, বুঝছো? এখন মজার বিষয়, ম্যাথ শেষ। এই যে ওয়ানটা, এটা এই পাশে পাঠায় দাও, তাহলে আরেকটা ওয়ান কি হবে? এই পাশে বিয়োগ হবে, -1 থেকে আরেকটা ওয়ান বিয়োগ হইলে এই পাশে তুমি পাবা -2, আর ওই পাশে কি থাকবে? শুধু এক্স থাকবে। শেষ। এটাই কিন্তু একটা কন্ডিশন, বুঝছো? এটাই একটা শর্ত, মানে এক্স এর মানটা -2 থেকে ছোট হওয়া লাগবে, ঠিক আছে? এবার দ্বিতীয় কন্ডিশনটা নিব, মানে আমি এইটুক নিয়ে একটা কাজ করছি, এবার এইটুক নিয়ে একবার কাজ করব, বুঝছো? তাহলে তুমি দেখো আবার, ধরো আবার, ঠিক আছে, আবার এবার হচ্ছে আর এর মান এক থেকে ছোট, আর মানে হচ্ছে 1/1 প্লাস এক্স, এটা এক থেকে ছোট নিবা, মানে এইটুক নিলাম, ঠিক আছে? এই যে এটা। ওকে, এখন আগের মতো ইনভার্স করো। 1/1 প্লাস এক্স এর ইনভার্স হচ্ছে 1 প্লাস এক্স, আর 1 এর ইনভার্স তো 1, তাই না? তাহলে এবার ডিরেকশন কি হবে? চেঞ্জ হবে, এই যে। মানে এখানেও কি করলাম? উল্টা করে দিলাম। এবার 1 এই পাশে বিয়োগ করে দাও, তাহলে 1 থেকে 1 বাদ হলে কি হয়? 0 হয়ে যায়, তাহলে এক্স কি হবে? গ্রেটার দেন 0, ঠিক আছে? এটাই কিন্তু একটা শর্ত। তাহলে নির্ণয় শর্ত কি জানো? এই দুইটাই শর্ত, হয় এক্স এর মান -2 থেকে ছোট হবে, অথবা এক্স এর মান 0 থেকে বড় হবে, এটাই শর্ত। তুমি লিখবা যে নির্ণয় শর্ত, বুঝছো? তুমি বলবা সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, এটা বাংলা লিখবা, হ্যাঁ? যদি, মানে অসীমতক সমষ্টি থাকবে যদি
-2 থেকে বড় হয় x এর মান, অথবা, ঠিক আছে, আমি এখান দিয়ে অথবা লিখবো, এই যে দেখো, অথবা, ঠিক আছে, অথবা x এর মান 0 থেকে ছোট, এটাই অ্যান্সার, শেষ। তো কখন সমষ্টি পাওয়া যাবে আশা করি বুঝছো। এবার বলছে যে সেই সমষ্টিটা বের করো। তো সমষ্টি বের করা একদমই ইজি, আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, ফর্মুলা বসায় দিব, শেষ। এই যে দেখো, মানে অসীমতক সমষ্টি ধরো এসি ইনফিনিটি, ওকে, এটাই অসীমতক সমষ্টি, সেটা সমান কি, ফর্মুলা হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর, ঠিক আছে, এটাই ফর্মুলা ছিল, খুবই বাজে হয়েছে লেখাটা, এ বাই ওয়ান মাইনাস আর, ঠিক আছে। তো এই ফর্মুলাতে জাস্ট মান বসাবো, দেখো এ মানে কি, প্রথম পদ, এই যে দেখো প্রথম পদ কোনটা, এইটা, তাহলে দেখো এই মানে হচ্ছে 1/1 + x ডিভাইডেড বাই 1 - আর, আর মানে কি, একটু আগে কিন্তু আর বের করছি, এই যে দেখো আর মানে কিন্তু এইটা ছিল, এই যে আর এর মান এইটা ছিল, 1/1 + x। আর তুমি শর্টকাটে মনে রাখো, এই টাইপের সুন্দর সিরিয়াল মেনটেন করলে প্রথম পদটাই অনুপাত হয়, মানে এখানে যা থাকবে, এখানে যদি স্কোয়ার কিউব এইভাবে থাকে, তাহলে প্রথম যে পদ সেটাই অনুপাত, খেয়াল করছো। তাহলে দেখো, তুমি এখানে লিখবা আর এর মান 1/1 + x, এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট কেমনে করবা বলো তো, আচ্ছা দেখাই দিই। ধরো নিচে কি করতে হবে, লসাগু করতে হবে, আচ্ছা আমি এই পাশে করি, দেখো উপরে 1/1 + x এটা আছে, আর নিচে লসাগু নিবা, এই যে এটা আর এটা লসাগু কি হবে, নিচে 1 + x, তাহলে লসাগু না 1 + x। এবার কি করতে হবে, এইটা, এই যে এটার নিচে 1 আছে, 1 দিয়ে লসাগুকে ভাগ করতে হয় না শুরুতে, এটার নিচের 1 দিয়ে লসাগু মানে 1 + x কে ভাগ করো, ভাগ করলে কি হবে, 1 + x ই হবে। সেই 1 + x দিয়ে উপরের 1 দিয়ে গুণ করতে হয়, জানো এটা, তাহলে 1 দিয়ে গুণ করলে 1 + x ই থাকবে। মাইনাস, মাইনাস কেন দিলাম, এই যে এখানে মাইনাস আছে। এবার হচ্ছে এই লসাগুটা দিয়ে, মানে এই নিচের 1 + x দিয়ে এটাকে ভাগ করো, লসাগুকে সেম জিনিস দিয়ে ভাগ করলে কি হবে, 1, সেই 1 ইন্টু উপরের 1, 1 ইন্টু 1 মানে কত, 1, শেষ। তাহলে ওভারঅল কি আসছে, উপর হচ্ছে 1/1 + x, আর নিচেরটা উল্টা গুণ করো। উল্টা গুণ কেন, এই যে ধরো, এই যে নিচের এইটা, তাহলে 1 + x উপরে লেখো, লেখো 1 + x ডিভাইডেড বাই, এইদিকে দেখো 1 1 কি কাটা না, এই যে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে শুধু x থাকে, তাহলে দেখো x। এন্ড মজার বিষয় দেখো, এটা কি কাটা, তাহলে কি থাকে, 1/x। তাহলে এই যে অসীমতক সমষ্টি কি আসছে, কি আসছে জানো, 1/x, এটাই অ্যান্সার। এবার তোমাকে একটা মজার জিনিস বলি, এই যে ধারাটা বুঝছো, মানে এই যে 1/x+1, x+1 হোল স্কোয়ার, x+1 কিউব, ঠিক আছে, হোল কিউব, এই টাইপের ধারার সমষ্টি হচ্ছে 1/x। মানে এটা যদি তুমি শর্টকাটে জানো, তুমি অন্য ম্যাথ করতে পারবা। অন্য ম্যাথ কেমনে করবা, দেখো আমি যদি তোমাকে বলি, সাপোজ একটা ধারা, ধরো লিখলাম 1/, ধরো লিখলাম 3, পরের বার লিখলাম 1/3 স্কোয়ার, পরের বার লিখলাম 1/3 কিউব, এভাবে চলতেছে। বলতো এই ধারাটার সমষ্টি কত হবে, 2 সেকেন্ডে বলতে হবে। তো এটা কত হবে কেমনে বলবা জানো, এই যে দেখো, তুমি এটাকে যদি এটার সাথে কম্পেয়ার করো, এখানে হচ্ছে x+1, তাহলে এখানে আমি এটাকে কি লিখতে পারি, 3 কে লিখতে পারি ধরো 2+1, ঠিক না, এই যে 3 কে লেখা যায় 2+1, মানে এটার সাথে মিলাইলাম। আবার এখানে কি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি 2+1 স্কোয়ার, মানে দেখো এটার সাথে মিলে যায়। আবার 3 কিউব মানে কি 2+1 কিউব, তাকে দেখা যাচ্ছে এক্স এর জায়গায় কে আছে, 2 আছে, এই যে মানে প্রত্যেকবার দেখা যাচ্ছে এক্স এর ভূমিকা পালন করবে 2, ঠিক আছে। তাহলে শর্টকাটে অ্যান্সার কি হবে জানো, আমি তো জানি এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 1/x, এখন আমি জানি এখানে x এর মান হচ্ছে 2, তাহলে এই ম্যাথের অ্যান্সার হবে 1/2, শর্টকাট মানে 1/x, ঠিক আছে। জাস্ট এখানে 3 থাকলে অ্যান্সার লিখবা 2, 4 থাকলে অ্যান্সার লিখবা 1/3। তুমি যদি এইটুকু বুঝো, এই শর্টকাটটা দেখো তো, এখানে অ্যাপ্লাই করো তো, এই যে দেখো এগুলো তোমাদের এমসিকিউ তে আসে, এটা তুমি 5 সেকেন্ডে করতে হবে। তুমি দেখো এখানে কি আছে, 5, 5 মানে কি 4+1, 5 মানে হচ্ছে 4+1, তাহলে x এর মান হচ্ছে 4, অ্যান্সার হবে 1/x, 1/x মানে কি 1/4, শর্টকাটে অ্যান্সার, এটা শর্টকাটে অ্যান্সার হবে 1/4, শেষ। তাহলে এটাই অ্যান্সার, দেখছো।
আচ্ছা এবার দেখি পরে কি আছে। আচ্ছা দেখো সেম টাইপের আরেকটা কোশ্চেন, মানে একটু আগে যে ম্যাথটা খেয়াল করো। আগেরটা কি ছিল? 1/x+1, এখন হচ্ছে 1/2x+1, 1/2x+1 হোল স্কোয়ার, 2x+1 হোল কিউব। এই যে একটা ধারা দিয়ে দিছে, বলছে এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করো। তো এটার সমষ্টি আমি অলরেডি শর্টকাটে তোমাকে বলে দিচ্ছি। এটার অ্যান্সার হবে 1/2x। কেন 2x হবে আশা করি তুমি এটা বুঝছো। কারণ একটু আগে মনে আছে, এখানে যখন x+1 হইতো তখন অ্যান্সার হইতো 1/x। তো যেহেতু এটা 2x+1, তাকে অ্যান্সার হবে 1/2x। কিভাবে ম্যাথটা করতে হবে ডিটেলসে আগে যেমনি করছি এক্স্যাক্টলি ওইভাবেই হবে। একই ম্যাথ, জাস্ট x এর জায়গায় এখন 2x+1 আছে। শর্ত কেমনে বের করবা, একটু আগে যে ম্যাথ করছি সেটাই, যেমনে করছি ওইভাবেই করবা। এটা তোমার HW দিয়ে দিলাম, ঠিক আছে? তুমি এটা সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা, আমি চেক করব, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, বলছে x এর মান যদি 1 হয় তাহলে ধারাটির সাধারণ অনুপাত কত হবে, ক নাম্বার কোশ্চেন। তো x এর মান 1 বসায় তুমি ধারাটা আগে বের করো। ধরো ক নাম্বার, তুমি x এর মান এখানে 1 বসালে 2 ইন্টু 1 মানে কত, 2, 2+1 মানে কত, 3, তাকে ধারাটা আসে 1/3। তাকে প্লাস পরের বার কি হবে, প্লাস হবে 1/3 স্কোয়ার হবে। কারণ আমি তো জানি এটা 1 বসালে 3 আসে, তাকে 3 স্কোয়ার। তাকে দেখো আমি ধারাটা অলরেডি পেয়ে গেছি, এটা হবে 3 কিউব। এইভাবে চলবে। তাকে এটার আর এর মান কত হবে, তোমার কি মনে আছে বলছিলাম প্রথম যে পদটা সেটাই কিন্তু আর হয়। অথবা তুমি 1/3 কে 1/3 দিয়ে ভাগ করে দেখো, দেখবা আর এর মানটা 1/3 আসবে। শেষ, এটাই অ্যান্সার। আর এর মান 1/3, শেষ। এবার তোমাকে বলছে, আচ্ছা এটা তো খ নাম্বার কোশ্চেন, বুঝছো, এটা কিন্তু খ। এবার বলছে যে এক্স এর মান যদি 3/2 বসাও তাহলে ধারাটির পঞ্চম পদ কত হবে, বুঝছো? তুমি নিজে আমাকে বলো তো, ধারাটি আগে ধারাটা তৈরি করি। আচ্ছা পরের পেজে করি, দেখো এখানে দেখো। আচ্ছা দেখো, এক্স এর মান তুমি 3/2 বসাবা। আচ্ছা এখান দিয়ে এক্স এর মান 3/2 বসাও তো। সাপোজ নিচে 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 এখানে কত আছে, 2x+1 না? ধরো এই জায়গায় দেখাই 2x+1। এখানে যদি x এর জায়গায় 2 এর 2, x এর জায়গায় বসাও 3/2, তাহলে এটা কত হবে, 3/2+1। এখন মজার বিষয় দেখো, এই 2 2 কাটা, তাহলে কত থাকে, 3। তাহলে 3+1 মানে কত, ওভারঅল ভ্যালুটা 4 হয়ে যাচ্ছে। তার মানে এক্স এর মান যখন তুমি 3/2 বসাবা তাহলে নিচে পাবা 4। তাহলে ওভারঅল ধারাটা কি হবে, সুতরাং ধারাটা হবে 1/4। তাহলে পরেরটা হবে 1/4 স্কোয়ার, এরপরে হবে 1/4 কিউব। তাহলে দেখো আমি ধারাটা পেয়ে গেছি, ঠিক আছে? তো ধারা যখন পেয়ে গেছি, এবার বলছে ধারাটির পঞ্চম পদ কত হবে। তো তুমি তো এটা দেখেই বুঝতে পারতেছো, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ কি হবে, 1/4 পঞ্চম পদ হবে 1/4 সেটাই অ্যান্সার, বুঝছো? এই যে 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 2, 3, পরেরটা হবে 1/4, পরেরটা 1/4, তাহলে পঞ্চম পদ কি হবে, সুতরাং পঞ্চম পদ, ঠিক আছে, পঞ্চম পদ। তোমাকে অবশ্যই এইভাবে দেখে দেখে না করে তুমি এটা মানে জানার আগে ম্যাথটা কেমনে করবা সেটাও বলে দিচ্ছি, দেখো। তুমি ধরো আমি তোমাকে গুণোত্তর ধারার সাধারণ পদ দেখাই, ঠিক আছে? এইদিকে দেখো, তুমি মনে রাখবে একটা ধারা যদি এমন হয়, ধরো প্রথম পদ যদি এ হয়, পরের পদ যদি হয় এ আর, ঠিক আছে, পরের পদ যদি এ আর স্কোয়ার, ধরো এইভাবে চলতেছে, ঠিক আছে, এটা গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারার সাধারণ পদ কি হবে জানো? আমি এটা লিখে দেই, সাধারণ পদ হবে এ ইন্টু, ঠিক আছে, না এ ইন্টু, হ্যাঁ, r⁴n−1, এটাই সাধারণ পদ। তো তোমার কত নাম্বার পদ চাইছে, পঞ্চম পদ, তাহলে তুমি লেখো এই যে, ঠিক আছে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। সুতরাং পঞ্চম পদ, ঠিক আছে, পঞ্চম পদ কি হবে, এ। এ মানে কি প্রথম পদ, প্রথম পদ কত, প্রথম পদ এইটা, মানে এই ধারার জন্য প্রথম পদ হচ্ছে 1/4, তাহলে লেখো এ মানে 1/4 ইন্টু আর। আর এর মান কত, তোমার কি মনে আছে এই টাইপের ধারা সেটার সাধারণ অনুপাত কিন্তু প্রথম পদটাই হয়, বুঝছো? তাহলে অনুপাত হবে 1/4 আর এর মান। উপরে কি হবে, 5 - 1 মানে n - 1 না?
তো পঞ্চম পদের জন্য n 5, 5 minus 1 মানে হচ্ছে 4। তাকে দেখো এটা ক্যালকুলেট করলে কি আসবে, ধরো 1/4 ইন্টু 1/4 টু দি পাওয়ার 4। এই যে মানে এই যে পাওয়ারটা 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর 4 টু দি পাওয়ার 4 মানে এটাই লিখলাম। এখন মজার বিষয় দেখো, এখানে 4 এর উপর পাওয়ার কিন্তু 4, আবার এখানে 4 এর উপর পাওয়ার কত 1। তো সেম জিনিসের পাওয়ার কি হয়, যোগ হয় না? তাহলে তুমি এখানে লিখবা পাওয়ার 1, এখানে 4, দুইটা মিলে কত পাওয়ার 4 প্লাস 1 মানে কত 5 হয়ে যায়। তুমি এটাকে লিখতে পারবা 1/4 টু দি পাওয়ার 5। মনে আছে, এটাই কিন্তু হওয়ার কথা ছিল। এটাই হচ্ছে পঞ্চম পদ। এবার বলছে যে প্রথম 10টি পদের সমষ্টি কত। প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, সাধারণ অনুপাত না, কিন্তু এখানে একটু ভুল লিখছে বুঝছো। প্রথম 10টি পদের সমষ্টি, একটু বাদ, সমষ্টি নির্ণয় করো। তো তুমি গুণোত্তর ধারার সমষ্টির ফর্মুলা কি শিখছো বলো তো? গুণোত্তর ধারার সমষ্টি যখন আর এর মানটা 1 থেকে ছোট, এটা তো আর এর মান জানো 1 থেকে ছোটই। তো গুণোত্তর ধারার সমষ্টি ধরো আমি এই জায়গা দিয়ে লিখে দিই, ধরো এস, ঠিক আছে, এস এন, ঠিক আছে, মানে এটা তো অসীম না, সসীম, মানে যে কোনো একটা এন সংখ্যক পদের সমষ্টিটা কি হবে, সমষ্টিটা হবে, ফার্স্টে এখানে এ লিখবা প্রথম পদ, তারপর লিখবা 1 - r টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 - r। এটাতে বসাইলেই হবে, এই যে আমি লিখে দিচ্ছি, এ মানে কত, প্রথম পদ, প্রথম পদ 1/4, ঠিক আছে। তো প্রথম পদ 1/4 ইন্টু 1 - r, আর টু দি পাওয়ার এন, 10টা বের করতে বলছে না, তাহলে আর মানে হচ্ছে 1/4, তাহলে 1/4 টু দি পাওয়ার 10 লিখবা 10টার জন্য, ঠিক আছে, মাইনাস 1 - r, আর মানে কত 1/4। তো এই জিনিসটা 1 থেকে 1/4 বিয়োগ করলে কত পাওয়া যায় জানো, 3/4 পাবা নিচে। মানে ওভারঅল, আচ্ছা আমি নিচে এই অংশটা 1 - 4 আছে না, এই যে এই অংশটা, এটা আমি কেটে এখান দিয়ে 3/4 বসায় দিই, কারণ এটা মানে 3/4। এই যে ওভারঅল জিনিসটা সুন্দর হইলো আর কি, 3/4। এরপর এই যে দেখবা এই 4 উল্টা গুণ করলে 4 কাটা হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট 1/3 থাকবে, মানে সুতরাং শর্টকাটে অ্যান্সারটা হবে এরকম। অ্যান্সারটা হচ্ছে 1/3 ইন্টু 1 - 1/4 টু দি পাওয়ার 10। এটাই অ্যান্সার, শেষ। এটাই হচ্ছে 10টি পদের সমষ্টি। আশা করি তুমি বুঝতে পারছো। তো আমরা পরের টাইপে চলে যাচ্ছি, খেয়াল করো, এটা একটা নতুন টাইপ। দেখো মজার বিষয়, দেখো বলছে যে নিচের ধারাগুলার প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে, যোগফল বের করতে হবে। তুমি দেখো এখানে হচ্ছে 7, এখানে 7 77, এখানে 777, এটা কি কন্টিনিউয়াসলি বাড়তেছে, তাই না? তো একটা ধারা যদি এইভাবে বাড়তে থাকে, সেটার কি সমষ্টি বের করা যায়, মানে অসীমতক সমষ্টি কি বের করা যায়? উত্তর হচ্ছে বের করা যায় না। তাহলে এখানে কেন সমষ্টি বের করতে বললো? দেখো এখানে কিন্তু তোমার অসীমতক সমষ্টি বের করতে বলে না, এখানে বলছে এন সংখ্যক পদের সমষ্টি বের করো। মানে এটা জাস্ট একটা জায়গায় এসে থামবে, মানে এন সংখ্যক, একবারে কেয়ামত পর্যন্ত না, ধরো এই জায়গায় এন হইতে পারে, মানে একটা লিমিট পর্যন্ত, এন পর্যন্ত পদের যোগফল বের করো। তাহলে ক নাম্বার কোশ্চেনটা আমি সলভ করি। সাপোজ ক নাম্বারটা দেখো, তুমি ধারাটা আগে লেখো, ধরো 7 + 7 7, এরপরে কি 777, মানে কি এটা এই স্টাইলে চলতে থাকবে। তো এইভাবে আমি ধরো এটাকে আটকায় ফেলি, আমি লিখবো এইভাবে চলতে চলতে শেষ পদটা হচ্ছে n তম পদ, ঠিক আছে। এই যে আমি কিন্তু ম্যাথ করে ফেলছি, কেন, আমি কিন্তু কেয়ামত পর্যন্ত লিখি না, আমি এটাকে একটা বাউন্ডারি দিয়ে দিছি, n তম পদ পর্যন্তই তো যোগ করব, ঠিক আছে, এই জন্য এটাই শেষটা। এবার যোগ করো, এই যে তুমি একটা মজার বিষয় দেখো, সবার সাথে কেন যেন 7 7 7, তাহলে আমরা 7 কমন নিয়ে নিই, ঠিক আছে। 7 যদি আমি কমন নেই, তাহলে এটা হয়ে যাবে 1, 77 হয়ে যাবে 11, 777 হয়ে যাবে 111, এইভাবে চলতে থাকবে, এই স্ট্যাগে n তম পদ পর্যন্ত চলতে থাকবে, n তম পদ, ঠিক আছে, এইভাবে চলবে। এখন তুমি এদিকে দেখো, ধরো আমি একটু চালাকি করে এখানে 7, নিচ হচ্ছে 9 দিয়ে ভাগ করলাম। দেখো এখানে ইচ্ছা করে 9 দিয়ে ভাগ করলাম, তাহলে ভিতরে কি করতে হবে, 9 দিয়ে গুণ করতে হবে, কারণ মান তো পরিবর্তন করা যাবে না। তাহলে 1 কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 9 হবে। আবার 11 কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 99। 111 কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 999। এইভাবে চলতে থাকবে।
এনতম পদ, ঠিক আছে। তুমি বলতে পারো যে ভাই 9 দিয়ে কেন ভাগ করলাম, আবার 9 দিয়ে কেন ভিতরে গুণ করলাম। সেটা খুবই সিম্পল, তখন ম্যাথটা করতে একটু সুবিধা হবে। কারণ 9 কি 10 থেকে 1 কম, 99 কি 100 থেকে 1 কম, 999 মানে কি 1000 থেকে 1 কম, মানে একটা সুন্দর একটা সিরিয়াল পাওয়া যাবে। দেখো আমি এটাকে লিখবো 7/9, আর এখানে 9 কে লিখবো 10, ঠিক আছে। আবার 199 কে ধরো লিখলাম 100, 999 কে লিখলাম 1000, ঠিক আছে। এইভাবে চলবে, এনতম পদ পর্যন্ত চলবে, ঠিক আছে, এনতম পদ। এবার দেখো এটা তো 10 ছিল না, 1 কমাইতে হবে, এখান থেকে 1 কমাইতে হবে, এখান থেকে 1 কমাইতে হবে। তো এইভাবে তুমি কন্টিনিউয়াসলি এক এক করে যদি বাদ দিতে যাও, তাহলে কি হবে, এটাকে এন লিখলে হবে না? হবে। এন লিখলাম কেন জানো? ধরো এখান থেকে একটা এক বাদ দিলা, দুইটা এক বাদ দিলা, তাহলে কত বাদ দিছো? দুই। তিনটা বাদ দিলে কত হবে? তিন। তো এইভাবে যদি তুমি এন সংখ্যক এক বাদ দাও, তাহলে কত হবে? এন হবে না? মানে দেখো তিনটার জন্য যদি তিন হয়, তাহলে এন সংখ্যক এক বাদ দিলে সেটা অ্যান্সার কি হবে? এন হবে, মানে এন বাদ দিবা, ঠিক আছে। মানে সবগুলো একসাথে করে ফেলছি। তো এটা করলেই কিন্তু ম্যাথটা এখন অনেকটাই গোছায় আসছে। তুমি দেখো পরের লাইনটা আমি এখান দিয়ে লিখি, এই যে এখান দিয়ে। তাহলে ওভারঅল জিনিসটা হবে 7/9, আর ভিতরে হবে কি 10। দেখো এটা কিন্তু একটা ধারা হয়ে গেছে, ধারা। 10, 100, 1000, ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি বাড়তেছে। তো একটু আগে কি তোমার মনে আছে মানে এই টাইপের ধারা কেমনে যোগ করা হয়? আমি তোমাকে ফর্মুলাটা এখান দিয়ে লিখে দেই। ফর্মুলাটা হচ্ছে এসটা, মানে সমষ্টিটা কি হবে, a ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। তুমি বলতে পারো যে ভাই না, আগের বার লিখছিলাম ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, এবার লিখছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা আগে কেন লিখলাম? তুমি এটা আশা করি জেনারেল ম্যাথ বইতে এমনিতেই পাবা, তাও তোমাকে একটু বলে দিই। সেটা হচ্ছে দেখো, এখানে কিন্তু এটা কন্টিনিউসলি বাড়তেছে, মানে আর এর মান কি বড় হবে না এক থেকে? আর এর মান যখন এক থেকে বড় হবে, তখন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে ফর্মুলাটা। আর যদি আর এর মান এক থেকে ছোট হইতো, তাহলে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন লিখতাম, বুঝছো? তো যেহেতু এটা একটা ধারা এবং ফর্মুলা আমি জানি, আমি হচ্ছে কাহিনী না করে এখানে সবগুলা সমষ্টি একসাথে বসায় দিব। তাহলে সমষ্টি কি লিখবো এখানে? এ মানে প্রথম পদ লিখবো 10, মানে এই যে এর জায়গায় কি লিখবো? 10 প্রথম পদ। এরপরে ইনটু, ইনটু, ঠিক আছে। ইনটু কি লিখবো? আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর মানে তো 10, মানে কি আর 10 কেমনে হইলো? দ্বিতীয় মানে 100 কে 10 দিয়ে ভাগ করো, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করো, 100 কে 10 দিয়ে ভাগ করে 10 পাবা। তাহলে 10 হোল টু দি পাওয়ার এন, যেহেতু এটা এন সংখ্যক পদ, তাহলে এনই লিখতে হবে, মাইনাস ওয়ান, ঠিক আছে, ডিভাইডেড বাই কি লিখবা? আর মাইনাস ওয়ান, মানে 10 মাইনাস 1 মানে নিচে আর মাইনাস ওয়ান মানে 9 হবে, আর মাইনাস কি হবে? এন। এটাই অ্যান্সার। এটাকে তুমি ক্যালকুলেট এইভাবে সিম্পলিফাই করে লিখতে পারো। এই যে দেখো 7 × 10 মানে কত? 70। তাহলে লেখো 70 ডিভাইডেড বাই 9 × 9 মানে কত? 81, ঠিক আছে, লিখলা। ঠিক আছে, এরপর কি হবে? তো এটার সাথে কি হবে? এই যে এটা গুণ করলা, এখন আবার এটা থাকবে না, তাহলে লেখো ইন্টু 10 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটুক আসছে, ঠিক আছে। আবার এই যে 7/9, সেটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে। তাহলে লিখবা 7 × n মানে কত? 7n ডিভাইডেড বাই 9, এন্ড এটা বিয়োগ হবে, এটাই অ্যান্সার। এটাই হচ্ছে যোগফল। সমষ্টি বের করে ফেলছি, বুঝছো? তার মানে দেখো এই যে ধারাটা, বুঝছো, এটা সমষ্টি কিন্তু এইটা, বুঝছো? তুমি আমাকে শর্টকাটে বলো তো এটার অ্যান্সার কত হবে, খ নাম্বারটার? এই যে দেখে দেখে বলতে পারবো। ধরো খ নাম্বারটার অ্যান্সার হবে, যেহেতু এখানে 7 হইলে 70 হয়েছে, তাহলে এটা যেহেতু 5, তাহলে এখানে অ্যান্সার হবে 50 ডিভাইডেড বাই, এখানে 9 9 81 হয়েছে, তাই না? এখানেও 9 9 81 লিখতে হবে, কারণ 9 দিয়ে আসলে গুণ করব। ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখবা 81, 50/81। আর এখানে লিখবা 10 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস 7n না হয়ে এটা হবে 5n ডিভাইডেড বাই 9। দেখো আমি দেখে অ্যান্সার বলে দিলাম, বুঝছো? এই কোশ্চেনটা খেয়াল করো, পৌনঃপুনিক দশমিক গুণাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এটার মানে কি খেয়াল করো, এই যে 0.27 এবং দুইটা পৌনঃপুনিক আছে, এটাকে তো তুমি এইভাবে লিখতে পারো, তাই না? তুমি খেয়াল করো, এটা মানে কি এরকম না ব্যাপারটা? 0.27
যেহেতু পৌনঃপুনিক আছে তার মানে এগুলা চলতে থাকবে, মানে 272727 রিপিটেশন হবে, বুঝছো? তো এই যে জিনিসটা, মানে এখানে একটা সংখ্যা আকারে আছে, বুঝছো? এটাকে তুমি হচ্ছে ভগ্নাংশে নিয়ে যাবা, মানে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করবা। এখন কিন্তু এটা অমূলদ সংখ্যা, কিন্তু এটাকে একটা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করবা। তো এটা তুমি কেমনে করবা দেখো, একটু আগে আমরা যে ধারার সমষ্টি যেমনি বের করতে হয় সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই হবে। খেয়াল করো আমি এটা কি করি, আমি এটাকে টেকনিক্যালি চালাকি করে এইভাবে লিখবো, 0.27 এটা লিখলাম, মানে এই যে প্রথম অংশটা লিখছি। এরপরে এটাকে ভেঙে লিখবো 0. এইটুক কিন্তু আমার লেখা হয়ে গেছে, বুঝছো? তাহলে এইটুক বাদ দাও, তাহলে লিখবা 0 0, ঠিক আছে? আর বাকি কি এইটুক রয়ে গেছে না, তাহলে এটা লেখো 0027, ঠিক আছে? এটাও লিখলাম, মানে এই যে পরের অংশ লিখলাম। তাহলে এরপরে কি করবা, এরপরে লিখবা 0.0000। কেন চারটা জিরো দিলাম, কারণ দেখো 0.27 এটা এখানে চলে আসছে। আবার এই যে পরের যে 0. মানে এইটুকুর পরের যেটা সেটা কিন্তু এখানে আছে। তাহলে এরপরে কি করবা, এই যে প্রথম চারটা জিরো দিবা, কারণ এগুলা নেওয়া শেষ, এটা তো আবার যোগ করা যাবে না। এরপরে কি হবে, পরে 27 হবে, মানে এইভাবে এটা চলতে থাকবে। তার মানে দেখো এটা কিন্তু একটা অসীম ধারা হয়ে গেছে, মানে এটা একটা অসীম ধারা, জাস্ট এটা সমষ্টিটা বের করতে হবে। তো দেখো আমি এটা কিভাবে করি, তাহলে তুমি দেখো অসীমতক সমষ্টি কেমনে বের করে। দেখো সেটার জন্য আর এর মানটা লাগবে, আচ্ছা আমি আর বের করি নাও। এই যে দেখো নাও, আর সমান হবে দ্বিতীয়টা বাই প্রথমটা। দ্বিতীয়টা মানে কি, এই যে এই রাশিটা, এটা হচ্ছে 0.0027 ডিভাইডেড বাই প্রথমটা 0.27। এটা দিয়ে ভাগ করলে তুমি পাবা 0.01। সম্ভবত আমি একটু চেক করে দেখি, দাঁড়াও ভাগটা। 0.0027 ডিভাইডেড বাই 0.27, হ্যাঁ 0.01 আসছে, ওকে। তার এর মানটা কি এক থেকে ছোট আসছে না? ঠিক আছে, মডুলাস মানও এক থেকে ছোটই হবে। তাহলে সুতরাং অসীমতক সমষ্টি এস ইনফিনিটি কি হবে, এ বাই ওয়ান মাইনাস আর। এ মানে কি প্রথম পদ, এইটা। তাহলে দেখো 0.27 ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, ওয়ান মাইনাস 0.01, কারণ আর এর মান এইটাই ছিল। এখন এটা ক্যালকুলেট করলে কত হবে বলো তো, দাঁড়াও আমি একটু চেক করি। 0.27 তুমি এটা ক্যালকুলেটারে করবা সরাসরি, বুঝছো? ডিভাইডেড বাই 1 মাইনাস 0.01, এই জিনিসটার মানে আসছে তোমার 3/11 শেষ। তাহলে দেখো একটা অসীমতক সমষ্টিকে, মানে দেখো কেমনে ছিল সেটাকে, দেখো আমি একটা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করছি, এটাই আনসার। তাহলে তুমি বলতে পারবা সুতরাং 0.27 পুনঃপুনিক, এটাকে তুমি বলতে পারবা 3/11, বুঝছো? মানে এটাই মূলদীয় ভগ্নাংশ। তো তুমি যদি এটা বুঝতে পারো তাহলে এটা ইজিলি করতে পারবা। এটা তুমি নিজে বাসায় করবা, বুঝছো? খ নাম্বারটা আমি হচ্ছে এখন গ নাম্বারটা সলভ করে দিব, ঠিক আছে? তুমি জাস্ট একটু খেয়াল করো, এই যে দেখো, এদিকে দেখো, এই যে এই কোশ্চেনটা, তুমি এখানে দেখো, এখানে ফার্স্টে কিন্তু 3 আছে, বুঝছো? তারপর এটা 0 সামথিং, ঠিক আছে? তুমি এটাকে ধরো 3.0403, ঠিক আছে? এটার উপর পৌনঃপুনিক আছে, তুমি কি এটাকে এইভাবে লিখতে পারো না? ধরো এটা 3, এই যে 3 এটা আলাদাভাবে লিখলা, ঠিক আছে? তারপর লিখলা প্লাস 0.0403। এটা কেন করলাম, কারণ এই অংশটা নিয়ে আমি কাজ করব, থ্রিটা আলাদা রাখবো, ঠিক আছে? মানে বাকিটার সমষ্টি যা আসে তার সাথে 3 যোগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব, বুঝছো? মানে দেখো 3 আমি আলাদা করে ফেলছি, এই জন্য এটা কি হয়ে গেছে, 0 এই অংশটা। তো এটা কিন্তু আগের মতোই, এই যে এটার মতো হয়ে যাচ্ছে বা এটার মতো। তো আমি জাস্ট এই অংশটা নিয়ে কাজ করব, বুঝছো? তাহলে এখন এই যে দেখো, এখন তুমি এই যে 0.0403 এটাকে তুমি লিখতে পারবা, যেহেতু এটা এটার উপর পৌনঃপুনিক, এই দুটার উপর, তার মানে এই তিনটার উপরে, এই তিনটা রিপিট হইতে থাকবে। আশা করি তুমি এবার ছোট ক্লাসে পড়ে আসছো। মানে এইটা আর এটার উপর যদি পৌনঃপুনিক থাকে তাহলে এখান থেকে শুরু করে যত সংখ্যা আছে সবগুলা রিপিট হইতে থাকবে। মানে তুমি এটাকে লিখবা 0.0403, একবার লিখলা, এরপর 403 এটা রিপিট হবে,
403 এইভাবে সে চলতেই থাকবে, বুঝছো? তার মানে এটাকে এইভাবে লেখা যাবে 0.0, ঠিক আছে, তারপর 403 এটা একবার লিখলাম, প্লাস 0.0, এই যে দেখো এখানকার প্রথম যে 403 এটা তো নিয়ে নিছি তাই না, তাহলে এগুলা জিরো হয়ে যাবে, 000, ঠিক আছে। এরপরে লিখবা 403, এরপরে কি হবে, সেম ভাবে জাস্ট চলবে 0.000, কয়টা লিখলাম, চারটা, এই যে এই চারটা লিখলাম। তো এরপরে এই যে 1 2 3 4, এরপরে যে 403 সেটা কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে চারটার পরে, তাহলে এখন ওগুলোও জিরো হবে, আরো তিনটা জিরো বাড়বে, এরপর 403, মানে এইভাবে সে চলতে থাকবে শেষ। তো এটা কি একটা অসীম ধারা হয়ে গেছে না? এবং দেখো ভ্যালু কন্টিনিউয়াসলি কমতেছে, তার মানে এটার অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তো ফার্স্টে আর এর মানটা বের করো, ধরো আর এখান দিয়ে বের করে আর সমান হবে দ্বিতীয়টা বাই প্রথমটা, দ্বিতীয়টা 0.0000403, ঠিক আছে, 403, এটাকে 0.0403, এটা দিয়ে ভাগ করলে 0.001 পাওয়া যাচ্ছে। তো তুমি যখন এইটুক পাইলা, আর এর মানটা পেয়ে গেছো এবং এটা এক থেকে ছোট তাই না, সুতরাং অসীমতক সমষ্টি কি হবে, ধরো আমি এখান দিয়ে লিখি, ধরো সুতরাং এস ইনফিনিটি হবে এ বাই ওয়ান মাইনাস আর, এই মানে প্রথম পদ লিখো 0.0403 ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, আর মানে 0.001। তুমি এটা ক্যালকুলেট করলে কত পাবা জানো? তুমি শুধু যদি এইটুক ক্যালকুলেট করো তাহলে খুব সুন্দরভাবে পেয়ে যাবা 403, ক্যালকুলেটারে বসায় দিও, বুঝছো, 9990। তাহলে দেখো আমি এই যে মৌলদীয় ভগ্নাংশ পেয়ে গেছি, বুঝছো। এখন তুমি বলতে পারো যে ভাই ফার্স্টে যে 3 বাদ দিছিলাম, এই যে দেখো 3 কিন্তু আলাদা, আমি শুধু এইটুকুর মান বের করছি, ঠিক আছে, সাথে কি করতে হবে, 3 যোগ করে দিতে হবে। তাহলে তুমি জাস্ট এখন কি করবা, জাস্ট সুতরাং তুমি লিখবা, এই যে কোথায় লিখবা, এখান দিয়ে লিখি দেখো, সুতরাং 3.0403, এটার মান কত হবে, এটার মান হবে 3 প্লাস 403 ডিভাইডেড বাই 9990। এটা তুমি ক্যালকুলেট করলে ডিরেক্ট ভ্যালু পাবা, লসাগু 9990, আর উপরে কি হয়ে যাবে, ক্যালকুলেট করলে 30373, ক্যালকুলেটারে বসায় দেখো। তার মানে দেখো এটাকে আমি মূলদীয় একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারছি, এটাই অ্যান্সার। এই কোশ্চেনটা খেয়াল করো, একটা সিকোয়েন্স দিয়ে দিছে এবং সেটা হচ্ছে ইউএন সমান 1/n, মানে যে কোনো একটা সিকোয়েন্স, সেটা হচ্ছে সাধারণ পদটা হচ্ছে 1/n। তো 1/n যদি হয়, তো সেই ক্ষেত্রে ইউএন এর মানটা যদি এরকম হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এন এর মানটা কেমন হবে। তো কোশ্চেনটা তোমার কাছে শুরুতে জটিল লাগতে পারে, তুমি একটু খেয়াল করো ক নাম্বার কোশ্চেনটা। দেখো এইদিকে তোমার, তুমি তো জানো যে ইউএন সমান মানে সাধারণ পদটা হচ্ছে 1/n, এটা তোমাকে দিয়ে দিছে, বুঝছো। এখন তোমাকে কিন্তু ম্যাথে বলছে ইউএন এর মানটা কত, আচ্ছা ইউএন এর মানটা হচ্ছে 10 ইনভার্স 5 থেকে ছোট, বুঝছো। তো তুমি আপাতত এইদিকে দেখো, তুমি কি এই জিনিসটা জানো, মানে এখানকার যে জিনিসটা, ধরো তোমাকে বলছে যে নাও, ধরো একটু এইভাবে দেখো, সাপোজ এটা মুছে ফেলি, সাপোজ তোমাকে দিয়ে দিছে যে এখন এই যে তুমি জানো যে ইউএন টা হচ্ছে লেস দেন 10 ইনভার্স 5, ওকে। এখন মজার বিষয় দেখো, ইউএন মানে কি, এই যে ইউএন, ইউএন মানে কি 1/n না, তাহলে তুমি এখানে লেখো 1/n, ঠিক আছে, লেস দেন 10 ইনভার্স 5। তুমি কি জানো 10 ইনভার্স 5 কে 1/10⁵ লেখা যায়, কারণ নিচে পাওয়ার পজিটিভ হলেই সেটা ইনভার্স হয়। তো তুমি দুইটাকে ইনভার্স করে দাও, মানে 1/n কে সোজা করে তুমি n লিখো, আর এখানে 10⁵ কে শুধু 10⁵ লেখো, মানে নিচেরটা উপরে লেখো, উপরেরটা নিচে লেখো। তো 1 নিচে আসলে আর 1 থাকে না, 1 নিচে আসলে 1 দিয়ে ভাগ করে নো চেঞ্জ। আর যখন দুইটাকে আমি ইনভার্স করলাম, সেই ক্ষেত্রে অসমতার ডিরেকশন কি হবে, চেঞ্জ হয়ে যাবে, মানে এই দিকে আসবে, এটাই অ্যান্সার। মানে তোমাকে বলছে এন এর মানটা কেমন হবে, উত্তর হচ্ছে এন এর মানটা 10⁵ থেকে বড় হবে, শেষ, এটাই অ্যান্সার, মানে এন এর মানটা এমন হবে। তাকে বলো তো খ নাম্বারটা কেমনে করতে হবে, একদমই ইজি কোশ্চেন, আগের মতোই। দেখো আগেরটা, যেহেতু দেখো আগেরটা এরকম ছিল, এখন সেম কোশ্চেন এইভাবে আছে না,
তাহলে এই ম্যাথটা সেম জিনিস, জাস্ট এই দিকে হবে অ্যান্সার। এই যে আবারও তোমাকে দেখাই, ধরো এখন খ নাম্বারটার জন্য, ঠিক আছে, খ তুমি লিখবা, তোমাকে দিয়ে দিছে ইউএন, এটার মান হচ্ছে 10 ইনভার্স 5 থেকে বড়। এখন ইউএন মানে কি, 1/n লিখলা। এই যে ইউএন মানে হচ্ছে 1/n, এটা 10⁵, এটাকে তুমি লিখবা 10 ইনভার্স 5 কে 1/10⁵ লিখবা। দুইটাকে ইনভার্স করো, তাহলে এটা দেখো n, এটাকে দেখো 10⁵, ইনভার্স করলে চেঞ্জ হয়ে যায়, শেষ, এটাই অ্যান্সার। n এর মানটা 10⁵ থেকে ছোট নিতে হবে। দেখো আগেরটা ছিল 10⁵ থেকে বড়, আর এখন ছোট। বুঝছো, শেষ। এবার বলছে ইউএন এর প্রান্তীয় মানটা কেমন হবে, এখান দিয়ে করে দিচ্ছি গরুর গ। প্রান্তীয় মান মানে কি বুঝো? প্রান্তীয় মান মানে ধরো একদম চৌকে চৌকে শেষের দিকে, শেষ প্রান্তে, মানে এন এর মানটা অনেক বড় হয়ে যায়, অসীম হয়ে যায়, তখন ইউএন টা কেমন হবে, বুঝছো? তো তুমি দেখো ইউএন সমান দিয়ে দিছে কত, 1/n না, ঠিক আছে? তুমি এখানে লিমিট বসাও, ধরো ইউ, এন এর মানটা দেখো, এন টেন্ডস টু ইনফিনিটি, এটার মানে হচ্ছে এন এর মানটা অনেক বড়, ঠিক আছে? মানে ইনফিনিটি তো জীবনও লিখতে পারবা না, বুঝছো, এটা তো ইনভ্যালিড। এই জন্য আমি লিখলাম টেন্ডস টু ইনফিনিটি, মানে এন এর মান অনেক বড়র কাছাকাছি, মানে ইনফিনিটির কাছাকাছি, মানে অনেক বড়। সেই ক্ষেত্রে ভ্যালুটা কেমন হবে, ভ্যালু হবে 1 বাই ধরো ইনফিনিটি। তো 1/ইনফিনিটি মানে কিন্তু জিরো, মানে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করলে জিরো। তাহলে যখনই এন অনেক বড় হবে তখন প্রান্তীয় মানটা কেমন হবে, জিরো হবে। উত্তর হচ্ছে প্রান্তীয় মানটা শূন্য। শেষ, তিনটাই সলভ করে ফেলছি, ঠিক আছে? এখন আমরা লাস্ট একটা কোশ্চেন সলভ করব, মানে আমরা এতক্ষণ যত পড়াশোনা করছি সব টাইপের ম্যাথ কিন্তু আমাদের করা শেষ। এখন হচ্ছে ওই টাইপ গুলা দিয়ে একটা বেসিক সিকিউ সলভ করব, তাহলে চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তো এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ, এখনই আমি এটা সলভ করে ফেলবো। দেখো বলছে একটা গুণোত্তর ধারা তিনটি ক্রমিক পদের সমষ্টি হচ্ছে এত। তো তুমি কি জানো একটা গুণোত্তর ধারা সেটাকে কিভাবে ধরতে হয় বলো তো? একটা গুণোত্তর ধারা নর্মালি আমরা সেটা ধরো কাইন্ড অফ প্রথম পদ, ধরো ক নাম্বারটা এখান দিয়ে লিখি। প্রথম পদটা যদি এ হয়, ঠিক আছে, পরের পদটা কি হয়, এ আর হয়, এরপর একটা এ আর স্কোয়ার, এই স্টাইলে বাড়তে থাকে, তাই না, গুণোত্তর ধারা, ঠিক আছে? তো তিনটি ক্রমিক মানে পাশাপাশি, প্রথমে এটা, এরপর এটা, এটা সিরিয়ালি, বুঝছো, তাদের সমষ্টি নাকি এরকম। তো এটা দিয়ে হচ্ছে তোমার একটা ইকুয়েশন গঠন করতে বলছে। তো তুমি এটা কিভাবে করবা, তিনটা যোগ করো, ওকে, ক নাম্বার যেহেতু সলভ করবা, তো সেই ক্ষেত্রে লিখবা এ প্লাস এ আর প্লাস লিখবা এ আর স্কোয়ার, এটার মান কত লিখবা, এটার মান লিখবা এত। তো এটাকে তুমি কিন্তু সিম্পলি কত লিখতে পারো বলো তো? আচ্ছা তুমি কি এটাই লিখবা? আচ্ছা ওকে, এটাই লিখো। ধরো সমষ্টি বলছে 24, তারপর এটা কি সমস্ত বলে নাকি আমি জানি না, ধরো এটাই লিখে রাখলা, ঠিক আছে? এটা সিম্পলিফাই করে রাখি সেটাই ভালো। ধরো এটাকে দেখা যায় লসাগু 5, এরপর 5 এবং 24 গুণ করতে হয়, 5 এবং 24 120, আর 4 মিলে 124 হবে। তো এটাই কিন্তু একটা ইকুয়েশন, শেষ, বুঝছো? এরপরে বলছে এদের গুণফল নাকি 64, তাহলে এই তিনটা গুণ করো। তাহলে গুণ করলে একটা হচ্ছে এ, তারপর হচ্ছে এ আর ইন্টু এ আর স্কোয়ার, তিনটার গুণফল লিখবা 64। তুমি এটাকে সিম্পলি দেখো, এ এ এ তিনটা এ গুণ করলে কি হবে, এ কিউব, আবার আর এবং আর স্কোয়ার মিলে কি হয়, আর কিউব। তাহলে টোটালি এটাকে এ আর হোল কিউব লিখতে পারো, সমান 64। তুমি কি জানো 64 মানে হচ্ছে 4 কিউব? তাহলে সুতরাং এটা একটা ইকুয়েশন, সেটা হচ্ছে এ আর সমান 4, মানে দুই পাশ থেকে কিউবটা বাদ দিলাম, তাহলে এ আর সমান 4 পাইলাম, এটাও একটা ইকুয়েশন। মানে ওভারঅল দেখো আমি দুইটা ইকুয়েশন গঠন করলাম, এটাই তোমার ক নাম্বার কোশ্চেন ছিল, যে দুটি সমীকরণ গঠন করো, ঠিক আছে? এবার খ নাম্বারটা বলছে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করো। প্রথম পদ কোনটা, এ, মানে এর মানটা বের করতে বলছে। আর সাধারণ অনুপাত, এখানে অনুপাত কি হবে, সেটা আর হবে, তাই না? দেখো এটা আর করে বাড়তেছে, অথবা তুমি এ আর কে এ দিয়ে ভাগ করে কি পাবা, শুধু আর পাবা না, মানে সাধারণ অনুপাত আর, সেটা বের করতে হবে। তো তুমি সেটা কেমনে বের করবা জানো? তোমার যে ইকুয়েশন গুলো আছে এগুলা থেকেই তুমি বের করতে পারবা। যেমন এটা ক নাম্বার ছিল, এখন তুমি খ নাম্বারটা এখান দিয়ে করো। সাপোজ এইদিকে দেখো, সাপোজ খ নাম্বারটা, ওকে। তুমি ফার্স্টে কি পাইছিলা, ধরো এ আর সমান, ক থেকে বলবা এ আর সমান 4 পাইছো, তাহলে লেখা যায় এ সমান 4/r।
ঠিক আছে? এটা একটা ইকুয়েশন লিখতে পারো, ধরো এটা একটা নাম্বার দিয়ে দাও, সাপোজ এটা 3 নাম্বার, ঠিক আছে? এখন এই যে এর মানটা, এটা যদি তুমি আগেরটা বসায় দাও, আগেরটা মানে কি, এইটা একদম প্রথম যে সমীকরণটা, এ আর স্কোয়ার, সেখানে যদি বসায় দাও, তাহলে তুমি এটা সলভ করে দেখবে অ্যান্সার পেয়ে যাবা। সাপোজ ধরো ফার্স্টে কি ছিল, এ স্যার, এ এ ছিল, এই যে তুমি লিখবা নাও, ধরো এখন, ধরো এ ছিল, এ মানে লিখবা 4/r, ঠিক আছে, প্লাস এরপরে কি ছিল, এখানে এ আর ছিল, তাহলে এ মানে লিখবা 4/r ইন্টু আর, তাহলে এটাই এ আর। এরপর কি, এ আর স্কোয়ার, এ মানে হচ্ছে 4/r ইন্টু আর স্কোয়ার, এটা সমান কত ছিল, 124/5, ঠিক আছে? এখন তুমি এইদিকে দেখো, এই যে সবার নিচে কি আর আছে না, দেখো সবার সাথে আর আছে নিচে, তাকে এক কাজ করো, সবাইকে আর দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? আর দিয়ে গুণ করলে কি লাভ জানো, আর আর কাটা যাবে, আর আর কাটা যাবে, মানে আর দিয়ে যদি গুণ করো, যে গুণ করবা সেটা সেটা কাটা যাবে, গুণ করলে কাটা যাবে, গুণ করলে কাটা যাবে। তাহলে ওভারঅল এখানে আর দিয়ে গুণ করলে তুমি পাবো 4, কারণ আর এবং ওই আর গুণ করার কারণে কাটা হয়ে গেছে। সিমিলারলি এখানে কি থাকবে, এই আরটা বাদ হয়ে শুধু 4r থাকবে, মানে আর কার সাথে কাটা গেছে, অন্য একটা আর যেটা দিয়ে গুণ করছো সেটার সাথে কাটা, তাহলে শুধু 4r থাকবে, দেখো 4r প্লাস, আরটা এখন ঘামার মতো দেখা যাচ্ছে না, এখানেও দেখো এই আরটা কাটা যাবে, আর 4r² থাকবে, তাহলে দেখো 4r², ঠিক আছে, ইকুয়াল টু 124/5r, ঠিক আছে, সবার সাথে আর গুণ করলাম। এখন তুমি এটাই ক্যালকুলেট করতে পারো, তাও এক কাজ করো, এই যে নিচে 5 আছে, 5টা এই পাশে গুণ করে দাও, পাঠায় দাও, পাঠালে সবার সাথে গুণ হবে, তাকে একটু সহজ দেখা যাবে, তাকে 4 × 5 মানে কত, 20, 4 × 5 মানে 20, তাকে 20r, 4 × 5 মানে 20, তাকে 20r², ঠিক আছে? এটা না করে অন্য কাজও করতে পারতাম, আচ্ছা পরে এটা ওকে, ঠিক আছে, 20r², এখানে 5 যেহেতু গুণ করছি, 5 5 কাটা, তাকে 124 আর থাকবে, ঠিক আছে? এখন তুমি এক কাজ করো, এখানে দেখো 20r² আছে, ওকে দেখো 20r², 20r², তারপর মজার বিষয় দেখো, এখানে 124r, এখানে হলো 20r, তো 124 এই পাশে আসলে কি হবে, বিয়োগ হবে, 20টা আর থেকে 124টা আর বাদ দিলে -104 আর থাকবে, ঠিক আছে? আর প্লাস এখানে 20 ছিল, দেখো 20 ইকুয়াল টু কত লিখবা, 0, ঠিক আছে? তো কি এটা একটা দ্বিঘাতী সমীকরণ হয়ে গেছে না? দেখো আর একটু সিম্পলিফাই করে দিই, তুমি সবাইকে দেখো, সবাইকে মনে হয় 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হবে 5r² মাইনাস 4 দিয়ে ভাগ করে 26r, ঠিক আছে, প্লাস 4 দিয়ে ভাগ করে 5 ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা বুঝছো, মানে এটা 5x² মাইনাস 26x প্লাস 5 ইকুয়াল টু 0, এটা কি একটা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবা এটাকে, বুঝছো? অথবা তুমি এটা ক্যালকুলেটরও করতে পারো। তুমি এটা মিডল টার্ম 5 × 5 মানে 25, 25কে তুমি এখানে ভাঙবা, দেখবা পেয়ে যাবা। তো উৎপাদকটা কি আসবে আমি লিখে দিচ্ছি, উৎপাদকটা সরাসরি যেটা আসবে, তুমি মিডল টার্ম কইরো, দেখবা r-5 ইন্টু 5r-1 এটা আসবে ইকুয়াল টু 0। তাকে দেখো হয় এটা 0 না এটা 0, এটা 0 ধরলে আর এর মান কত আসবে বলো তো? সুতরাং এই যে দেখো, সুতরাং আর এর মানটা হবে 5, ঠিক আছে? মানে এটা 0 হয়ে গেলে 5, আর এটা যদি 0 ধরো তাহলে আর এর মান তখন কত পাবা, 1/5 পাবা। কারণ কি, তুমি দেখো এটা 0 হয়ে গেলে 1 ওই পাশে যাবে, তাহলে 5r সমান 1, তাহলে r সমান 1/5। দেখো আর এর দুইটা মান পেয়ে গেছি। তোমার কাছে কিন্তু আর এর মান জানতে চাইছে, এই যে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত দুইটা পাইছি। তাহলে বলো তো প্রথম পদটা কি হবে? প্রথম পদও কিন্তু তাকে দুই রকম হইতে পারে, বুঝছো, যেহেতু আর এর মান দুই রকম। কারণ কি, দেখো এই যে প্রথম পদটা কি ছিল, প্রথম পদটা এ ছিল না, এখন এ মানে কি 4/r না, তার মানে এর মানটাও চেঞ্জ হবে, বুঝছো? এই যে দেখো কেমনে করি, এই যে দেখো, সুতরাং এ কি হবে, এ সমান, তুমি দেখো এ সমান হচ্ছে 4/r, তো আর এর মান যদি 5 ধরো তাহলে এর মান হবে, একটা হবে 4/5, এই যে দেখো আর 4/5, দ্বিতীয়টা কি হবে 4/r, আর মানে যদি 1/5 বসাও, নিচে যদি 1/5 বসাও, 5 উপরে গুণ হয়ে 4 × 5 = 20 হবে, তাহলে এইটাই হচ্ছে a এর মান, তাহলে এর মানও দুইটা পাইগা, আর এর মানও দুইটা পাইগা, ম্যাথ শেষ। এবং একটা মজার বিষয় বলি, আর এর মান যদি 5 হয় তখন কি 1 থেকে বড় না,
তখন তুমি অসীমতক সমষ্টি পাবা না, মানে সেটা বাড়তে থাকবে বাড়তে থাকবে, বুঝছো? আর যদি আর এর মান তুমি কম ধরো, মানে 1/5 ধরো, তখন আবার এর মানটা কি হবে, তখন এর মান বড় হবে, এরপর কমতে থাকবে, তখন অসীমতক সমষ্টি পাওয়া যাবে। যেমন তোমাকে দেখো পরের কোশ্চেনটা কি বলছে, এই যে দেখো, দেখো গ নাম্বার কোশ্চেনটা বলছে যে সাধারণ অনুপাত যদি 1/5 হয়, বুঝছো, মানে এক থেকে ছোটটাই বলছে, তাইলে অসীমতক সমষ্টি বের করো। তো ম্যাথ শেষ, তুমি জানো এইচ ইনফিনিটি সমান কি, a/1 - r, এটা ফর্মুলা। মান বসাও, a মানে হচ্ছে প্রথম পদ। দেখো প্রথম পদ কি হবে, দেখো সাধারণ অনুপাত যখন তুমি 1/5 বসাইছিলা তখন এর মান কি, এটা ছিল না, এর মান কিন্তু 20 হবে, বুঝছো? আর এর মান যখন এইটা, তখন এর মান কিন্তু এইটা, এই যে 20। তাহলে তুমি এর জায়গায় লিখতে হবে 20, ঠিক আছে? দেখো এখানে লিখবা 20/1 - r, আর এর মান 1/5। এটা ক্যালকুলেটটা একদমই ইজি, উপরে 20, 1/5 1 থেকে বিয়োগ করলে 4/5 থাকে, ঠিক আছে? তো 5 × 20 মানে কত, 5×2 = 100, 100 কে 4 দিয়ে ভাগ করলে 25, অ্যান্সার 25। অসীমতক সমষ্টি কত আসছে, 25 আসছে, এটাই অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, এন্ড আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি এক ক্লাসেই। নেক্সট তোমাদের কোন চ্যাপ্টারটা লাগবে তোমরা কমেন্টে জানাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরে কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।